এবার আসেন আমরা পরবর্তী পয়েন্টে যাই। তাহলে স্বরধ্বনি স্বরবর্ণ এটা নিয়ে আমরা আলোচনায় যাব, ঠিক আছে? আসেন তাহলে স্বরধ্বনি ও স্বরবর্ণ এটার ব্যাপারটাকে একটু দেখি। লিখেন 1 নম্বরে লিখেন স্বরবর্ণের সংখ্যা। লিখেন স্বরবর্ণের সংখ্যা। স্বরবর্ণের সংখ্যা হচ্ছে স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। স্বরবর্ণের সংখ্যা কয়টি? 11টি। স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। এরপর 2 নম্বর দিয়ে লিখেন স্বরধ্বনি। স্বরধ্বনির সংখ্যা কয়টা? স্বরধ্বনির সংখ্যা একটা বক্স করে এরপর লিখেন টি। এখন বক্সটা কেন সেটা পরে বলবো, জাস্ট লিখে রাখেন স্বরধ্বনি হচ্ছে এতটা। এবার 3 নম্বর পয়েন্টে লিখেন মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কারেক্ট আনসার হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টা? কারেক্ট আনসার 7টা। এখন আসেন 7টা কি কি আমরা একটু দেখি। দেখেন 7টা হচ্ছে অ আ ই উ এ ও। দেখেন অ আ ই উ এ ও, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, ঠিক আছে? এই 7টাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন মৌলিক স্বরধ্বনি কয়টা? কারেক্ট আনসার হচ্ছে 7টা। 7টা হচ্ছে অ আ ই উ এ ও, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আচ্ছা এখন বাকি একটু চিন্তা করতে হবে, ভাইয়া এই 7টাকে আমরা মৌলিক স্বরধ্বনি বলছি, তাহলে প্রশ্ন যদি করে মৌলিক স্বর বর্ণ কয়টা, একটু চিন্তা করি আমরা। 4 নাম্বার যদি বলে মৌলিক স্বর বর্ণ কয়টা, ওকে খেয়াল করেন মৌলিক স্বর ধ্বনি 7টা, কিন্তু মৌলিক স্বর বর্ণ কয়টা যদি প্রশ্ন করে কারেক্ট আনসার হবে 6টা। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাই? একটা বাদ। কোনটা বাদ? এই যে এ ধ্বনিটা, এটা বাদ। এই এ বাদে, ঠিক আছে? সাইডে লিখে রাখেন জাস্ট এ বাদে। এবং প্রশ্ন হচ্ছে কেন এ বাদে? আপনি লাস্ট ক্লাস মানে যারা লাস্ট ক্লাস করেছেন তাদের এই জিনিসটা জানার কথা যে ধ্বনি আর বর্ণের মধ্যে ডিফারেন্সটা কি। ধ্বনি এবং বর্ণ এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ আর বর্ণ হচ্ছে লিখিত রূপ। ধ্বনি হচ্ছে কি? উচ্চারিত রূপ আর বর্ণ হচ্ছে কি? লিখিত রূপ। তাহলে খেয়াল করে দেখেন মৌলিক স্বর ধ্বনি, এই যে এ ধ্বনিটা এটার আমরা উচ্চারণ করি, কিন্তু এটার কোনো লিখিত রূপ আমরা কখনো লিখি না। আপনি কি কখনো লিখেছেন রস্ব দীর্ঘ রি এ ওই এ ধ্বনিটা কখনো লিখছেন স্বরধ্বনির মধ্যে? লিখেন নাই। সো এই জন্য এই এ ধ্বনিটার কোন উচ্চারিত রূপ থাকলেও লিখিত রূপ না থাকার কারণে বর্ণ হিসেবে এটাকে কাউন্ট করা যাবে না। বাট যেহেতু উচ্চারিত রূপ আছে এই জন্য ধ্বনি হিসেবে কাউন্ট করা যাবে। তাহলে যদি বলে মৌলিক স্বর ধ্বনি কয়টা, কারেক্ট আনসার 7টা। যদি বলে মৌলিক স্বর বর্ণ কয়টা, কারেক্ট আনসার 6টা, এ বাদে, ঠিক আছে? এখন আসেন তাহলে মৌলিক স্বর বর্ণ মৌলিক স্বর ধ্বনি 7টা, মৌলিক স্বর বর্ণ 6টা। এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছেন। এবার লিখেন যৌগিক স্বরধ্বনি। এবার লিখেন 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট লিখেন যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কয়টা? ওকে, যৌগিক স্বরধ্বনি কারেক্ট আনসার হচ্ছে 25টা। যৌগিক স্বরধ্বনি কয়টা? কারেক্ট আনসার হচ্ছে 25টা। এখন আমি যদি জিজ্ঞেস করি যৌগিক স্বরধ্বনি কোন 25টা, কেউ কি বলতে পারবেন? আমাকে বলেন তো, যৌগিক স্বরধ্বনি 25টা, কেউ কি বলতে পারবেন? যৌগিক স্বরধ্বনি 25টা, কোন 25টা কেউ বলতে পারবেন? কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে যৌগিক স্বরধ্বনি কোন 25টা? 25টা ঠিক আছে, কিন্তু কোন 25টা কোনো আইডিয়া আছে? ওকে আচ্ছা, ওকে কেউ কেউ বলছেন স্যার ক থেকে ম পর্যন্ত। আচ্ছা ওকে ফাইন। দেখেন ক থেকে ম পর্যন্ত 25টা আছে, এটা ঠিক আছে, বাট দ্য ফ্যাক্ট ইজ ক থেকে ম পর্যন্ত যে 25টা আছে এই 25টা কিন্তু স্বরবর্ণ না, যৌগিক না মৌলিক এটা তো পরের কথা। এটা তো স্বরবর্ণই না, এটা তো ব্যঞ্জন বর্ণ। আমার কথা বুঝতে পারছেন? সেই কারণে যৌগিক স্বরধ্বনি অ্যাকচুয়ালি এই 25টা না, ক থেকে ম পর্যন্ত এই 25টা না। কথা বুঝতে পারছেন? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। এবং যৌগিক স্বরধ্বনি জিনিসটা কি এটা বুঝতে হবে যৌগিক স্বরধ্বনির উদাহরণগুলো বুঝতে হলে। এখন যৌগিক স্বরধ্বনি জিনিসটা কি বুঝতে হবে। দুটি স্বর পাশাপাশি বসে নতুন একটা স্বর তৈরি করলে তার নাম যৌগিক স্বরধ্বনি। আবার বলছি, দুটি স্বর পাশাপাশি বসে নতুন একটা স্বর তৈরি করলে তার নাম যৌগিক স্বরধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে দুটি স্বর পাশাপাশি বসলে যেমন কি ভাই? যেমন দেখেন আমি যদি বলি একটু খেয়াল করেন, আমি যদি বলি মনে করেন ভাই, এখন ভাই ওয়ার্ডটাকে যদি ভাঙি আমি, দেখেন কি পাচ্ছি? ভ যোগ আ যোগ রস্বই। এই যে আ আর রস্বই এই দুটো মিলে নতুন একটা স্বর তৈরি হয়েছে, নাম কি? নাম হচ্ছে আই। এখন এই আই স্বরধ্বনি দিয়ে কি হয়? খাই, ঘুমাই, পড়াই, লেখাই, বলাই, দেখাই, যাই
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখেন, এরপর আছে মনে করেন তুমি এখন যাও, এখন যাও দিয়ে কি হতে পারে, যেমন দেখেন জ যোগ আ যোগ ও, এই আ আর ও মিলে নতুন একটা শর্ত রয়েছে, নাম কি, নাম হচ্ছে আও। এখন দেখেন আও স্বর দিয়ে কি হতে পারে, তুমি যাও, খাও, ঘুমাও, পড়াও, লেখাও, বলাও, দেখাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপর দেখেন যদি বলি আমি মনে করেন বই, তাহলে বইকে যদি ভাঙি তাহলে ব যোগ ও যোগ রস্বই, তাহলে এই যে ও আর রস্বই দুটো মিলে নতুন একটা শর্ত রয়েছে, নাম হচ্ছে ওই। এখন ওই স্বর দিয়ে কি কি হতে পারে, যেমন বই, খই, মই, দই, লই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার দেখেন যদি বলি মৌ, তাহলে এবার খেয়াল করেন মৌকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি, ম যোগ ও যোগ রস্বাউ, তাহলে এই যে ও আর রস্বাউ দুটো মিলে নতুন একটা শর্ত রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে ও। এখন ও স্বর দিয়ে কি কি হতে পারে, মৌ, বউ, ঠিক আছে, চৌ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যাপারটা হচ্ছে সহজ ভাষায় যদি বলি, মৌলিক স্বরধ্বনি যে 7টা আছে একটু আগে দেখিয়েছি, ওই মৌলিক স্বরধ্বনি 7টা যদি একটা আরেকটার সাথে মোট 25 ভাবে বসতে পারে সেটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। আমি কি বোঝাতে পারছি, আবার বলছি, মৌলিক স্বরধ্বনির সংখ্যা আছে 7টা, এই 7টা মৌলিক স্বরধ্বনি একটা আরেকটার সাথে মোট 25 ভাবে বসতে পারে, এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। তাহলে ক থেকে ম পর্যন্ত যে 25টা সেটাকে অ্যাকচুয়ালি যৌগিক স্বরধ্বনি বলে না, অ্যাকচুয়ালি যৌগিক স্বরধ্বনি বলে হচ্ছে মৌলিক স্বরধ্বনি 7টা যেটা আছে সেই 7টা একটা আরেকটার সাথে যখন বসে সেটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। আমাকে বলেন সবাই কি বুঝছেন, বলেন সবাই কি বুঝছেন, সবাই কি পুরোপুরি ক্লিয়ার, যৌগিক স্বরধ্বনি জিনিসটা কি পুরোপুরি ক্লিয়ার হয়েছেন, এবং কোন 25টা এটা কি ক্লিয়ার হয়েছেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন স্যার যৌগিক স্বরধ্বনি 25টা কি কি, আমার কি মুখস্থ করার প্রয়োজন আছে? উত্তর হচ্ছে না, আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? আপনার পরীক্ষায় কখনোই এরকম প্রশ্ন আসবে না যে যৌগিক স্বরধ্বনি 25টা কি কি লিখো, আপনার পরীক্ষা আসবে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি অথবা নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি নয়, দ্যাটস ইট, এই পর্যন্ত আসবে। আপনি কি করবেন, আপনি হচ্ছে দেখবেন কোথায় 2টা স্বর আছে, দ্যাটস ইট, যেখানে 2টা স্বর আছে ওটাই যৌগিক স্বর। আমি কি বুঝিতে পারছি? মনে করেন আপনাকে প্রশ্ন করলো যে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি, ঠিক আছে, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি, এখন আপনাকে প্রশ্ন করলো এরকম যে স্বরেয়, স্বরেয়া, ওই, ক, ঠিক আছে, এখন আপনাকে এরকম প্রশ্ন করলো নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি, তো এটা তো আগেই বাদ কারণ এটা ব্যঞ্জন বর্ণ। এখন স্বরেয়, স্বরেয়া এটাও বাদ কারণ এটার মধ্যে 2টা স্বর নাই, কিন্তু ওই এটার মধ্যে অ্যাকচুয়ালি 2টা স্বর আছে, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে রস্বই, তার মানে 2টা স্বর মিলে নতুন একটা স্বর তৈরি হয়েছে, দ্যাটস ইট, যৌগিক স্বরধ্বনি। এটা আপনার মুখস্থ করার কিছু নাই, কথা বুঝতে পারছেন? এটা মুখস্থ করতে হবে না, বুঝতে পারছি? যৌগিক স্বরধ্বনির স্বরধ্বনির নিয়মিত আর অনিয়মিত কয়টা? যৌগিক স্বরধ্বনির নিয়মিত আর অনিয়মিত কয়টা? নিয়মিত অনিয়মিত বলতে মানে তথ্যটা আমার কাছে একদম মানে আননোন মনে হইতেছে। নিয়মিত যৌগিক স্বরধ্বনি, অনিয়মিত যৌগিক স্বরধ্বনি এরকম কিছু? ওই আর ও নিয়ে 25টা, হ্যাঁ ওই আর ও নিয়ে 25টা, ওই আর ও নিয়ে 25টা। এখন ওই আর ওকে ধরতে হবে, কেন ধরতে হবে বলছি, আমি একটু পরেই বলছি। নিয়মিত আর অনিয়মিতর ব্যাপারটা একটু পরে আসতেছি, দাঁড়ান। ওইটা মানে এইটা মানে অনেক আগে একবার শুনছিলাম, এখন বলার পরে তারপর আমার আবার মনে পড়ছে জিনিসটা আমার একটু ঘাটতে হবে যে নিয়মিত যৌগিক স্বরধ্বনি জিনিসটা অ্যাকচুয়ালি কি বা কয়টা, আর অনিয়মিত যৌগিক স্বরধ্বনি অ্যাকচুয়ালি কি বা কয়টা, একটু ঘাটতে হবে আমার, ঘেটে তারপর আপনাদেরকে জানাবো। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার জানা নাই। ওকে ফাইন, এবার একটু আমি বলছি, মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি যদি বলি সেটা হচ্ছে 25টা, কিন্তু যদি বলা হয় যৌগিক স্বর বর্ণ কয়টা, এখানে একটা লাইন গ্যাপ দেন, এক লাইন গ্যাপ কেন দিবেন পরে বলবো। 6 নম্বরে লিখেন যৌগিক স্বর বর্ণ কয়টা যদি প্রশ্ন করা হয়, তাহলে যৌগিক স্বর বর্ণ হচ্ছে 2টা, যৌগিক স্বর বর্ণ হচ্ছে 2টা। 2টা কি কি দেখেন, আবারও বলি, ধ্বনি আর বর্ণের মধ্যে ডিফারেন্সটা কি? ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ আর বর্ণ হচ্ছে লিখিত রূপ। এবার খেয়াল করেন ব্যাপারটা হচ্ছে টোটাল 25টা যৌগিক স্বরধ্বনি আছে, এই 25টার কিন্তু উচ্চারিত রূপ, ধ্বনি মানে কি উচ্চারিত রূপ, এদের লিখিত রূপ নাই, কিন্তু এই 25টার মধ্যে 2টার লিখিত রূপ আছে। কোন 2টা? এই যে দেখেন ওই আর আরেকটা হচ্ছে ও। এই ওইকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, আবার এই ওকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি। এই কারণে এই 2টাকে বলা হয় যৌগিক স্বরবর্ণ। তাহলে যদি বলি যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা, কিন্তু যৌগিক স্বরবর্ণ কয়টা? কারেক্ট অ্যান্সার 2টা। কি কি? একটা হচ্ছে ওই এবং একটা হচ্ছে ও। এখন ভালো করে আমার কথাটা বুঝেন, তাহলে ওই এবং ও এটাকে কিন্তু আমরা যৌগিক স্বরবর্ণ বলছি, কিন্তু তার মানে এই না যে এটা যৌগিক স্বরধ্বনি না, এটা কিন্তু যৌগিক স্বরধ্বনিও প্লাস বর্ণ।
কথা কি বুঝতে পারছেন? এটা যৌগিক স্বর ধ্বনিও প্লাস বর্ণ, কারণ এটার লিখিত রূপ আছে, কিন্তু তার মানে তো এই না যে উচ্চারিত রূপ নাই। এটার তো লিখিত রূপের সাথে সাথে একটা উচ্চারিত রূপও তো আছে, তাই না? তো এই কারণে এটাকে যৌগিক স্বর ধ্বনিও বলতে পারবেন, যৌগিক স্বর বর্ণ বলতে পারবেন। তার মানে সহজ কথায় যদি বলি যে যৌগিক স্বর বর্ণটা যৌগিক স্বর ধ্বনির মধ্যেও কাউন্ট হবে। আমি কি বুঝতে পারছি? কিন্তু যেগুলো একদম পিওর যৌগিক স্বর ধ্বনি এরকম 23টা আছে যেটার কোনো লিখিত রূপ নাই। কথা কি বুঝতে পারছেন সবাই? বলেন, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন কি পুরোপুরি ক্লিয়ার? একদম ক্লিয়ার, ঠিক আছে ভাই। ওকে, তাহলে এবার বলেন আমাকে স্বরবর্ণ কয়টা? 11টা। স্বরধ্বনি কয়টা? বাদ দিয়েছি, পরে বলবো। যৌগিক মৌলিক 3 নম্বরে ছিল মৌলিক স্বরধ্বনি কয়টা? কারেক্ট আনসার 7টা। 7টা কি কি ছিল? অ আ ই উ এ এ ও। যদি বলি মৌলিক স্বর বর্ণ কয়টা? কারেক্ট আনসার ছিল 6টা, এ বাদে। এরপরে 5 নম্বরে ছিল যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। 25টা যৌগিক স্বরধ্বনি কি? মৌলিক স্বরগুলো যে 7টা রয়েছে, এই 7টা একটা আরেকটার সাথে মোট 25 ভাবে বসতে পারে, এগুলাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। তো এই যে আমি কিছু স্যাম্পল এখানে দিয়েছি, এরকম আরো আছে, ঠিক আছে? তো এরপরে দেখেন এই যে যৌগিক স্বর বর্ণ কয়টা? কারেক্ট আনসার হচ্ছে 2টা। 2টা হচ্ছে কি কি? ওই এবং ও। ওই এবং ও, এই দুটো হচ্ছে যৌগিক স্বর বর্ণ, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন তাহলে যৌগিক স্বর ধ্বনি 25টা, যৌগিক স্বর বর্ণ 2টা। এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছেন, তাই না? যৌগিক স্বর ধ্বনি 25টা, যৌগিক স্বর বর্ণ 2টা। এখন আসেন এই যে একটা লাইন গ্যাপ রাখতে বলেছিলাম, কেন বলেছিলাম? যৌগিক স্বরধ্বনির অল্টারনেটিভ আরো 5টা নাম আছে যেগুলো পরীক্ষা আসে। মানে ডিরেক্টলি মাঝে মাঝে এটা আসে না যে যৌগিক স্বরধ্বনি কয়টা, পরীক্ষা আসে যে যুগ্মস্বর কয়টা, দ্বিস্বর কয়টা, সন্ধিস্বর কয়টা। সেই কারণে এটা আপনাকে জানতে হবে। তাহলে লিখে রাখেন যৌগিক স্বরধ্বনির অপর নামগুলো কি কি, লিখেন। যৌগিক স্বর, যৌগিক স্বর, যুগ্মস্বর, যৌগিক স্বর, যুগ্মস্বর, দ্বিস্বর, দ্বিস্বর বা সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর, সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর, ঠিক আছে? তাহলে মোট 5টা আছে। ওকে, মোট 5টা আছে। যৌগিক স্বর, যুগ্মস্বর, দ্বিস্বর, সন্ধিস্বর, সান্ধ্যক্ষর, এই 5টাকে বলে যৌগিক স্বরধ্বনি। কয়টা আছে? 25টা আছে। যৌগিক স্বরধ্বনি কয়টা বলেন? 25টা। এবার আসেন যৌগিক স্বর বর্ণ কয়টা? 2টা। 2টা কি কি? ওই এবং ও। এই দুটাকে বলে কি? এই দুটাকে বলে যৌগিক স্বর বর্ণ। যেমন কি কি আছে চলেন একটু দেখি আমরা। যৌগিক স্বর বর্ণ 2টা হচ্ছে ওই এবং ও, এবং এইটার একটা অল্টারনেটিভ নাম আছে। নামটা কি? নামটা হচ্ছে যৌগিক স্বর জ্ঞাপক। এটার নামটা হচ্ছে যৌগিক স্বর জ্ঞাপক, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটার নাম যৌগিক স্বর জ্ঞাপক কেন? আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটার নাম কেন যৌগিক স্বর জ্ঞাপক? একটু খেয়াল করেন, জ্ঞাপন করা এই কথাটার মানে কি? জ্ঞাপন করা এই কথাটার মানে হচ্ছে প্রকাশ করা। যেমন আপনি দেখবেন রাষ্ট্রের বিখ্যাত কেউ মারা গেছে, তখন দেখবেন বলা হয় মহামান্য রাষ্ট্রপতি অমুকের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন। এর মানে কি? গভীর শোক প্রকাশ করেছেন। তার মানে জ্ঞাপন করা কথাটার মানে প্রকাশ করা। তাহলে জ্ঞাপক মানে কি? প্রকাশক। এবার খেয়াল করেন এই যে যৌগিক স্বরধ্বনি, এদের উচ্চারিত রূপ আছে কিন্তু প্রকাশিত বা লিখিত রূপ নেই। তবে এদের মধ্যে 2টার কেবলমাত্র দৃষ্টিগ্রাহ্য প্রকাশিত লিখিত রূপ আছে, এবং এই 2টা, এই কারণে এই 2টা বর্ণকে যৌগিক স্বর জ্ঞাপক বলা হয়। আমি কি বুঝাতে পারছি? তাহলে যৌগিক স্বর ধ্বনি বা যৌগিক স্বর বা যুগ্মস্বর বা দ্বিস্বর বা সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর যাই বলুক 5টা, কিন্তু যৌগিক স্বর বর্ণ বা যৌগিক স্বর জ্ঞাপক বললে 2টা। 2টা হচ্ছে ওই এবং ও। আশা করি পুরোপুরি ক্লিয়ার। সবাই কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে? একটু জানান আমাকে। এখন দেখেন যেটা বলছি আমরা, তাহলে স্বরবর্ণ নিয়ে আমরা আলোচনা করেছি, যৌগিক স্বর, মৌলিক স্বর, যৌগিক স্বর বর্ণ, মৌলিক স্বর বর্ণ, এগুলো নিয়ে আলোচনা করেছি। এইবার কাহিনী হচ্ছে ভাই স্বরধ্বনি কয়টা? কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধান প্রথম খণ্ড, যেটা যেটা আপনাদেরকে আমি মাঝে মাঝে দেখাই, যে বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ যে 2টা খণ্ড আছে, এই 2টা খণ্ডের প্রথম যে খণ্ড, ঠিক আছে, এই প্রথম খণ্ড, এটার 84 পৃষ্ঠায় ব্যঞ্জন বর্ণ সম্পর্কে ডিরেক্টলি বলা আছে। পবিত্র সরকার স্যার বলেছেন যে বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ না কিন্তু, ব্যঞ্জন ধ্বনি 30টা। কথাটা বুঝছেন? বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি 30টা। যদিও এটা সম্পর্কে ডিটেলস পড়াবো নেক্সট ক্লাসে, মানে আগামীকালকে, ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে। জাস্ট এখন বুঝেন ব্যঞ্জন ধ্বনি কয়টা যদি প্রশ্ন করে, কারেক্ট আনসার হবে 30টা। ব্যঞ্জন বর্ণ বললে 39টা, কিন্তু ব্যঞ্জন ধ্বনি বললে 30টা। এই সম্পর্কে এখানে ডিরেক্টলি বলা আছে পেজ নাম্বার 84-তে, ঠিক আছে? বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধান প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 84,
পবিত্র সরকার স্যারের মতে তিনি এটা বলেছেন যে বাংলা ভাষায় বর্তমানে 83টা ব্যঞ্জন বর্ণ আছে, কিন্তু স্বরধ্বনি নিয়ে কেউ ডিরেক্টলি কোনো মতবাদ দেন নাই। পুরো অভিধানে স্বরধ্বনি সম্পর্কে স্পষ্ট করে বলা নাই যে বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টা। আবারও বলছি, বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টা এই সম্পর্কে স্পষ্ট করে ডিরেক্টলি বলা নাই। তবে তবে একটা কাজ করছে তারা, সেটাই আমি আপনাকে দেখাবো। জানি না দেখতে পারবেন কিনা, দাঁড়ান আমি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, পুরো সাদা মনে হচ্ছে। আপনারা বেশি কাছে নিলে আবার ফোকাস নষ্ট হয়ে যাবে। দেখা যায় না? দেখা যায় না। এই পেজের মধ্যে, এটার মধ্যে একটা ছক আছে, দেখা যাচ্ছে না। যাই হোক, এই পেজের মধ্যে একটা ছক আছে। এই ছকের মধ্যে হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিলিপিতে স্বীকৃত স্বীকৃত স্বরধ্বনি এবং স্বীকৃত ব্যঞ্জন ধ্বনি কয়টা, এটা হচ্ছে দেওয়া আছে। তো এই ছকের মধ্যে দেওয়া আছে যে আন্তর্জাতিক ধ্বনিলিপিতে স্বীকৃত স্বরধ্বনি, আন্তর্জাতিক ধ্বনিলিপিতে স্বীকৃত স্বরধ্বনি, এটা দিয়ে দেওয়া আছে 7টা। কয়টা দেওয়া আছে? আমার কথা ভালো করে বুঝেন। আন্তর্জাতিক ধ্বনিলিপিতে স্বীকৃত স্বরধ্বনি দিয়ে দেওয়া আছে 7টা। তবে যেহেতু পুরো অভিধানে ডিরেক্টলি এইটা সম্পর্কে কোনো কিছু বলা নেই যে স্বরধ্বনি কয়টা, সুতরাং যদি অপশনে 7 না থাকে, ইন দ্যাট কেস 11টাকে আমরা কারেক্ট আনসার ধরবো। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে স্বরবর্ণ 11টা, কিন্তু স্বরধ্বনি কয়টা, এটার কারেক্ট আনসার 7ও হবে 11ও হবে, দুইটাই হবে। তবে যদি 7 থাকে অপশনে, দেন দিস ইজ দ্য বেস্ট অ্যান্সার। যদি অপশনে 7 থাকে দেন দিস ইজ দ্য বেস্ট অ্যান্সার। কিন্তু যদি অপশনে 7 না থাকে তাহলে কি করবেন? যদি অপশনে 7 না থাকে তাহলে অবশ্যই 11 দাগাবেন। কথা কি বুঝতে পারছেন? স্বরধ্বনি কয়টা? 7টা। আর যদি 7 না থাকে তাহলে 11টা। কিন্তু 7 আর 11 যদি দুইটাই থাকে তাহলে কয়টা হবে? তাইলে হবে মানে 7 আর 11 দুইটাই থাকলে 7টা হবে। এবার এইটা যে 7 না থাকলে 11 ধরতে হবে, এইটার একটা মানে কোশ্চেন রেফারেন্স, মানে বিগত বছরের কোশ্চেন রেফারেন্স আমি আপনাকে দিচ্ছি। বিগত বছরের কোশ্চেনের একটা রেফারেন্স আমি আপনাকে দিচ্ছি। 2012 সালের কোশ্চেন, পাসপোর্ট ইমিগ্রেশন অফিসার নিয়োগ পরীক্ষা। ঠিক আছে? আপনাদের কাছে যে বই আছে, অন্বেষণ থাকুক বা বাজারের অন্য প্রচলিত যে কারো বই থাকুক, আপনি ধ্বনিতত্ত্ব টপিকের প্র্যাকটিস করতে গেলে, অনুশীলনী করতে গেলে দেখবেন এরকম একটা পয়েন্ট দেওয়া আছে যে ইয়া কয়টা, কি বলে, এই পাসপোর্ট ইমিগ্রেশন পরীক্ষার একটা কোশ্চেন পাবেন। এবং কোশ্চেনটা ছিল 2012 সালে আসছিল। কোশ্চেনটা ছিল এরকম যে বাংলা বর্ণমালায় মোট ধ্বনি কয়টা? বাংলা বর্ণমালায় মোট ধ্বনি কয়টি? ঠিক আছে, অপশন কি কি ছিল? অপশন এ, বি, সি, ডি। অপশন ছিল 4টা। এ নাম্বারে ছিল 39, 41, 43, 42। অপশন ছিল এরকম। এখন দেখেন, বাংলা একাডেমির অভিধানে ডিরেক্টলি বলা আছে ব্যঞ্জন বর্ণ 39টা। ব্যঞ্জন বর্ণ 39টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। আর স্বরবর্ণ কয়টা? 11টা। স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে 11টা। স্বরবর্ণ যদি বলি সেক্ষেত্রে হচ্ছে 11টা। তার মানে মোট বর্ণ কয়টা? 11 আর 39 50টা। এটা হচ্ছে মোট বর্ণ। কিন্তু আমার প্রশ্নে কি মোট বর্ণ চাইছে না মোট ধ্বনি চাইছে? মোট ধ্বনি চাইছে। এবং খেয়াল করে দেখেন অপশনে 50 নাইও, অপশনে কিন্তু 50 নাইও। তাহলে এবার খেয়াল করে দেখেন মোট ধ্বনি চাইছে। এখন বাংলা ভাষার অভিধানে ব্যঞ্জন বর্ণ তো 39টা দেওয়া আছে, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কয়টা সেটাও দেওয়া আছে। ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা, কিন্তু স্বরধ্বনি সম্পর্কে ডিরেক্টলি কিছু বলা নাই। কিন্তু আমরা বেস্ট অ্যান্সার ধরে নিব কয়টা? স্বরধ্বনি আমরা বেস্ট অ্যান্সার ধরে নিব 7টা। তাহলে 30 আর 7 কত হয়? 37। তার মানে এই প্রশ্নের অপশনে 37 যদি থাকতো দেন দিস উইল বি দ্য বেস্ট অ্যান্সার। কিন্তু এখানে কি 37 আছে? 37 নাই। তো এখন কি করতে হবে? দেখেন, যদি 7 না থাকে তাহলে স্বরবর্ণ 11টার মতো করে স্বরধ্বনিও কয়টা ধরে নিতে হবে? 11টা ধরে নিতে হবে। তার মানে 30 আর 11, এইবার বলেন কয়টা? 41টা। সো তার মানে আপনার কাছে যে বইটা আছে ওই বইয়ের মধ্যে দেখবেন এই কোশ্চেনটার উত্তর দেওয়া আছে 41টা, বাট মোস্ট অফ দ্য কেস ওটার মধ্যে ব্যাখ্যা দেওয়া থাকে না। আশা করি আপনি এখন ব্যাখ্যাটা বুঝছেন। যদি বলে বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টা, বেস্ট অ্যান্সার 37টা, কিন্তু 37টা যদি না থাকে তাহলে 41টা। আশা করি পুরোপুরি ব্যাখ্যাটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। আমাকে একটু বলেন পুরোপুরি ক্লিয়ার? এবার লিখেন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? লিখেন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার?
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলে, কার। কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। এখন প্রশ্ন হচ্ছে কারের সংখ্যা কয়টা? কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে কারের সংখ্যা কয়টা? ঠিক আছে, এখন দেখেন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। এখন কারের সংখ্যা কয়টা? কারের সংখ্যা হচ্ছে 10টা। লিখেন পরের পয়েন্টটা লিখেন, মানে এটা কত নম্বর পয়েন্ট ছিল? এটা ছিল 7 নম্বর পয়েন্ট। এবার লিখেন 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে লিখেন কারের সংখ্যা 10টি। কারের সংখ্যা কয়টা? কারের সংখ্যা হচ্ছে 10টা। কারের সংখ্যা হচ্ছে 10টি। এখন 10টা কি কি? কারের সংখ্যা 10টা কি কি? কারের সংখ্যা 10টা হচ্ছে এই যে দেখেন আকার, রস্যিকার, তারপর হচ্ছে মনে করেন আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। এই 10টা হচ্ছে কার। কারের সংখ্যা হচ্ছে 10টা। এখন যদি বলে যে কার কোনো কার নেই, তো ব্যাপারটা হচ্ছে স্বরেয় এর কোনো কার নেই। স্বরেয় এর কোনো কার নেই। স্বরেয় এর কোনো কার নেই। ঠিক আছে, এখন এই কারণে স্বরেয় এর কোনো কার নেই বিধায় স্বরেয়কে একটা অন্য নামে ডাকা হয়। সেটা কি? এই কারণে স্বরেয়কে বলা হয়, এই কারণে স্বরেয়কে বলা হয় নীলিন বর্ণ। এই কারণে স্বরেয়কে বলা হয়, স্বরেয়কে বলা হয় নীলিন বর্ণ। স্বরেয়কে বলা হয় নীলিন বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে নীলিন বর্ণ কেন বলা হয়? জিনিসটা বোঝেন, ঠাড়া মুখস্থ করেন না, বোঝেন জিনিসটা। নি মানে নাই, ওয়েট, নি মানে নাই, লিন মানে রূপ, তার মানে অন্য কোনো রূপ বা রং নাই, এই কারণে এটাকে বলা হয় নীলিন বর্ণ। বোঝেন ব্যাপারটা? যেমন এই যে আকার, এটা একটা রূপ আছে এবং এটার আরেকটা রূপ আছে এরকম, এটাকেও আকার বলা হয়, মানে দুটি কিন্তু সেম। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা পূর্ণরূপ। আবার দেখেন এটা হচ্ছে রস্যিকার, এটা একটা রূপ আছে, আবার এটার আরেকটা রূপ আছে, রূপটা হচ্ছে এরকম। ঠিক আছে, তার মানে এরকম, অথবা মনে করেন যে রি, এটা একটা রূপ আছে, আবার এটার আরেকটা রূপ আছে এরকম। কিন্তু এই স্বরেও এটার অন্য কোনো রূপ নাই, এই কারণে এটাকে বলা হয় নি লিন বর্ণ। অর্থাৎ এটার অন্য কোনো রূপ বা অন্য কোনো মানে চিহ্ন বা অন্য কোনো কার এগুলা নাই, সেই কারণে স্বরেও এর কোনো কার নাই। স্বরের কোনো কার নাই বিধায় এটাকে বলা হয় নীলিন বর্ণ। সবাই কি ক্লিয়ার? আমি একটা কোশ্চেন করতেছি, দেখি কয়জন পারেন। বলেন তো দেখি, কয়টি স্বরবর্ণের বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে? বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে? কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে? অপশন এ, বি, সি, ডি। অপশন এ 11টি, অপশন বি 10টি, অপশন সি 7টি, অপশন ডি 6টি। বলেন কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে? কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে? তাহলে এবার আসেন আমি একটু অ্যান্সারটা বলি, যেটার অ্যান্সারটা কি হবে। দেখেন, আপনি কোশ্চেনটার যদি টাইপ ধরতে পারেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন এখানের উত্তরটা কি। বলছে কয়টা স্বরবর্ণের পূর্ণরূপ আছে, সংক্ষিপ্ত রূপ না। কথাটা বুঝছেন? যদি বলতো সংক্ষিপ্ত রূপ কয়টা আছে, তাইলে কারেক্ট আনসার হইতো 10টা। 10টা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, 11টা স্বরবর্ণের নাই। সো এই কারণে সংক্ষিপ্ত রূপ তো আমার এখানে বলে নাই, তার মানে সংক্ষিপ্ত রূপ আমার উত্তর হবে না, 10টা উত্তর হবে না, এটা আগেই বাদ। আচ্ছা এবার আসেন ভাই, সংক্ষিপ্ত রূপ কোনগুলো বুঝেন তো। এই যে দেখেন, এই যে আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, এগুলো হচ্ছে কি বলেন? সংক্ষিপ্ত রূপ। এখন এই যে এগুলো সংক্ষিপ্ত রূপ, এদের কি প্রত্যেকটার একটা করে পূর্ণরূপ আছে না? এই যেমন মনে করেন আকার, এটা সংক্ষিপ্ত রূপ, বাট এটার কি একটা করে পূর্ণরূপ নাই? এরকম আকার। এই যে রশ্মি, এটা কি সংক্ষিপ্ত রূপ, কিন্তু এটার পূর্ণরূপ কি এরকম নাই? এই যে দীর্ঘি, এটা সংক্ষিপ্ত রূপ, কিন্তু এটার কি পূর্ণরূপ নাই? দীর্ঘি। এই যে রস্যকার, এটার কি পূর্ণরূপ নাই? এরকম রস্যও আছে তো, নাকি? আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে সংক্ষিপ্ত রূপ, এই 10টা বর্ণের সংক্ষিপ্ত রূপ তো আছেই। এখন পূর্ণরূপ আছে কয়টার? এই 10টা বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, কিন্তু তার মানে এই না যে 10টার পূর্ণরূপ নাই। এই 10টা বর্ণের সংক্ষিপ্ত রূপের পাশাপাশি একটা করে পূর্ণরূপ আছে, প্লাস এই 10টার সাথে যুক্ত হয়েছে স্বরেয়। অর্থাৎ স্বরেয় বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, কিন্তু পূর্ণরূপ তো আছে। স্বরেয় বর্ণ নিজেই তো একটা পূর্ণরূপ, নাকি? সংক্ষিপ্ত রূপ নাই এটা, ঠিক আছে, কিন্তু তাই বলে কি এটা পূর্ণরূপ না? আছে। তার মানে মোট 10টা আছে পূর্ণরূপ, যেগুলোর সংক্ষিপ্ত রূপ আছে, আর আরেকটা আছে যেটা স্বাধীন পূর্ণরূপ, যেটা কোনো সংক্ষিপ্ত রূপ নাই। মানে মোট পূর্ণরূপ কয়টা? মোট পূর্ণরূপ হচ্ছে 11টা। কনসেপ্টটা কি ক্লিয়ার? কোশ্চেনটা খুব সিম্পল কোশ্চেন, কিন্তু প্যাচের কোশ্চেন। খুব সিম্পল কোশ্চেন, কিন্তু প্যাচের কোশ্চেন। ঠিক আছে, তাহলে বলেন কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে বাংলা বর্ণমালায়?
কয়টি স্বরবর্ণের পুনরূপ আছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 11টা। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, আর 6 আর 7 হওয়ার তো প্রশ্নই আসে না, 6 আর 7 তো প্রশ্নই আসে না। ওকে ফাইন। এবার দেখেন, এবার আমরা যে পরবর্তী পয়েন্টে যাব সেটা কি? সেটা হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নিয়ে আমরা আলোচনা করেছি 7, 8, 9। এবার আসেন 10 নম্বর পয়েন্টে আমরা যাই। 10 নম্বর পয়েন্টটা হচ্ছে লিখেন প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না। লিখেন প্রকৃত বাংলা স্বরধ্বনি, প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না, বলা চলে না কাকে? কারেক্ট আনসার হচ্ছে রি ধ্বনিকে। কারেক্ট আনসার হচ্ছে রি ধ্বনিকে। রি ধ্বনিটাকে প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না। কথা বুঝতে পারছেন? বলেন প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না কাকে? কারেক্ট আনসার হচ্ছে রি ধ্বনিটাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন রি ধ্বনিটাকে প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না, কেন? ওকে, খেয়াল করে দেখেন, আমরা জানি স্বরধ্বনি মানে স্বতন্ত্র, স্বরধ্বনির উচ্চারণের জন্য কোনো ব্যঞ্জন ধ্বনির সাহায্যের প্রয়োজন নাই, ঠিক আছে? কিন্তু আমরা দেখতেছি একমাত্র রি ধ্বনিটা আছে যেটা স্বরধ্বনির এই বৈশিষ্ট্যটা পুরোপুরি মেনটেন করতে পারে না। যেমন দেখেন, আমি যদি বলি ঋণ, ঋণ বানানটা আমি এভাবে লিখলে যা, ঋণ বানানটা আমি এভাবে লিখলেও তা, সেম উচ্চারণ, কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। দ্যাট ইজ ওয়াই, এই কারণে এই যে রি বানানটা, এটাকে প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না। কারণ ও মানে স্বরধ্বনি মানে স্বতন্ত্র থাকবে, ব্যঞ্জন দিয়ে যদি স্বরকে রিপ্রেজেন্ট করা যায় তাহলে স্বরধ্বনির যে মান সম্মান এটা কি থাকলো না। দ্যাট ইজ ওয়াই রি বর্ণটাকে স্বরধ্বনি বলা চলে না, প্রকৃত বাংলা স্বরধ্বনি। এটা হচ্ছে 1 নম্বর কারণ। আরেকটা কারণ আছে শব্দ, সংস্কৃত শব্দ, মানে রি হচ্ছে সংস্কৃত বর্ণ, বুঝতে পারছেন? রি হচ্ছে সংস্কৃত বর্ণ, ঠিক আছে? সেই জন্য যদি বলি প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না কাকে, কারেক্ট আনসার হচ্ছে রি ধ্বনিটাকে। রি ধ্বনিটাকে প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না। আচ্ছা, এরপরে লিখেন, যদি বলি যে স্বতন্ত্র স্বরধ্বনি কয়টা, যদি বলি স্বতন্ত্র স্বরধ্বনি কয়টা, লিখেন যদি বলি স্বতন্ত্র স্বরধ্বনি কয়টা, কারেক্ট আনসার হচ্ছে 11টা। সরি, কারেক্ট আনসার হচ্ছে একটা, এবং সেটার নাম হচ্ছে এ, সেটার নাম হচ্ছে এ। এবং এই নামকরণটা কি করেন? এই নামকরণ করেন ডক্টর মুহাম্মদ আব্দুল হাই, এই নামকরণ করেন ডক্টর মুহাম্মদ আব্দুল হাই, ডক্টর মুহাম্মদ আব্দুল হাই, এবং এই নামকরণ করেন 1974 সালে, ডক্টর মুহাম্মদ আব্দুল হাই 1974 সালে। স্বতন্ত্র স্বরধ্বনি, মরধ্বনি এগুলো তো সবই শিখলাম আমরা। আচ্ছা, এবার লিখেন ওকে, আচ্ছা, অর্ধস্বরধ্বনির সংখ্যা কয়টা? ওকে, অর্ধস্বর যদি বলা হয় কয়টা, কারেক্ট আনসার হবে 4টা, ঠিক আছে? ওকে, অর্ধস্বর কয়টা? 4টা হবে। ওকে, তো অর্ধস্বর কোন 4টা? অর্ধস্বর হচ্ছে রস্বই, রস্য, এ, ও, ঠিক আছে? এই 4টাকে বলা হবে অর্ধস্বর। অর্ধস্বর হচ্ছে রস্বই, রস্যাউ, এ, ও, এই 4টাকে বলা হবে কি? এই 4টাকে বলা হবে অর্ধস্বর। অর্ধস্বর এটা নিয়ে মানে খুব ডিটেলস কখনো পরীক্ষা আসে না যে এটাকে কেন অর্ধস্বর বলা হয় বা এটা কি, পরীক্ষা জাস্ট আসে নিচের কোনটি অর্ধস্বর বা নিচের কোনটি অর্ধস্বর নয়, দ্যাটস ইট। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এইটুক মাথায় রাখলেই পারেন, অর্ধস্বর হচ্ছে 4টা, একটা হচ্ছে মানে রস্বই, রস্য, এ, ও, এই 4টাকে বলা হয় অর্ধস্বর, এর বাইরে আর লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, যদি বলি 13 নম্বরে লিখেন, 13 নম্বরে লিখেন দীর্ঘস্বর কয়টা? ওকে, লিখেন না, দীর্ঘস্বর আগে লিখেন রস্বস্বর কয়টা। লিখেন রস্বস্বর হচ্ছে 4টা। রস্বস্বর কয়টা? 4টা। এখন রস্বস্বর 4টা কি কি? স্বরে রস্বই রস্যৌ রি, স্বরেও রস্যৌ, স্বরেও রস্বই রস্যৌ রি, স্বরেও রস্বই রস্যৌ রি, এই 4টাকে বলা হয়, এই 4টাকে বলা হয় রস্বস্বর, ঠিক আছে? স্বরেও রস্বই রস্যৌ রি, এই 4টাকে বলা হয় রস্বস্বর। মাঝখানে 2টা লাইন গ্যাপ দিবেন, জাস্ট 2 লাইন গ্যাপ দিয়ে তারপর লিখেন 14 নম্বরে দীর্ঘস্বর কয়টি? দীর্ঘস্বর লিখেন 7টি, দীর্ঘস্বর লিখেন 7টি। তাহলে রস্বস্বর কয়টা? 4টা, আর দীর্ঘস্বর কয়টা? 7টা। এখন দীর্ঘস্বর কোন 4টা? 11টার থেকে 4টা বাদ দিলে যে 7টা থাকে সেই 7টা, সহজ কথা। তার মানে এই 7টা আমার শেখার দরকার নেই, এই 7টা আমি দেখবো, এই 4টা মানে 11টা স্বরবর্ণ থেকে এই 4টা বাদ দিলে যে 7টা থাকে সেই 7টা হচ্ছে দীর্ঘস্বর। এখন কথা হচ্ছে
ভাই রস্বস্বর 4টা, এটা সবাই মনে রাখতে পারে। দীর্ঘস্বর 7টা, এটাও সবাই মনে রাখতে পারে, কিন্তু মনে রাখতে পারে না রস্বস্বর কোন 4টা। এন্ড পরীক্ষা যখন আসে নিচের কোনটি রস্বস্বর, নিচের কোনটি দীর্ঘস্বর, তখন স্টুডেন্ট প্যাচ লাগায় ফেলে। আবার এখানে প্যাচ লাগানোর আরেকটা কারণ আছে, রস্বস্বরও 4টা, অর্ধস্বরও 4টা। এখন রস্বস্বরের 4টা হচ্ছে স্বরে রস্বই রস্বরি, আর অর্ধস্বরের 4টা হচ্ছে রস্বই রস্ব এ ও। সেখানে একটা প্যাচ লাগায় স্টুডেন্টরা, কোনটা জানি কি প্যাচ লাগায় দেয়। তো এইখানে আপনি কি করবেন, এখানে একটা ট্রিক্স খাটাবেন। ট্রিক্সটাকে এই জন্য 2টা লাইন জায়গা ফাঁকা রাখতে বলছিলাম। এবার সেই ট্রিক্সটাকে আপনাকে শিখিয়ে দিচ্ছি, আসেন। ট্রিক্সটা হচ্ছে প্রথমে স্বরে স্বরে এগুলো একদম ও পর্যন্ত লিখে ফেলেন। যেমন স্বরেও, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্যাও, দীর্ঘাও, রি, রস্যাও দীর্ঘাও, তারপর হচ্ছে রি, এ, ওই, ও, ও লিখে ফেলেন। স্বরে স্বরে রস্বই দীর্ঘ, রস্য দীর্ঘ, রি, এ, ওই, ও 11টা লিখে ফেলেন। লিখছেন? স্বরে স্বরে রস্বই দীর্ঘ, রস্য দীর্ঘ, রি, এ, ওই, ও লিখে ফেলেন। এইবার আসেন মজার টেকনিক, এবং জীবনে আপনি কখনো ভুলবেন না রস্বস্বর কোন 4টা। দেখেন, একটা ধরবো, একটা ছাড়বো, একটা ধরবো, একটা ছাড়বো, একটা ধরবো, একটা ছাড়বো, এভাবে করে 4টা পর্যন্ত ধরা যায়। বুঝতে পারছেন? আমাদের মুসলিম সমাজে বা ইসলামী শরিয়া অনুসারে 4টা পর্যন্ত ধরা যায়। সেই কারণে একটা ধরবেন, একটা ছাড়বেন, একটা ধরবেন, একটা ছাড়বেন, বর্ণ বর্ণ, অন্য কিছু না, ঠিক আছে? সেভাবে করে একটা ধরবেন, একটা ছাড়বেন, এভাবে করে 4টা পর্যন্ত যাবেন, আপনি রস্বস্বর পাওয়া যাবেন। দেখেন এই যে স্বরে রস্বই রস্বই রি, দেখেন স্বরে রস্বই রস্বই রি, দেখছেন? সেই 4টা কি, এই 4টা হচ্ছে রস্বস্বর। আর বাকি যে 7টা আছে, তার মানে স্বরে আ, দীর্ঘই, দীর্ঘাও, এ, ওই, ও এগুলো হচ্ছে দীর্ঘস্বর। শেষ। কনসেপ্ট ক্লিয়ার? বলেন, কনসেপ্ট ক্লিয়ার?